আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভয়ের ঘন্টার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আরিফ। লিসেনার্স, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার এক ছোট ভাইয়ের থেকে পাওয়া, এবং এই ঘটনাটি তার গ্রামের একজন কাকার কাছ থেকেই সে সংগ্রহ করেছিল। তো চলুন আর কথা না বাড়িয়েই সরাসরি ঘটনাতে চলে যাই। ভয় মানেই ঘন্টা, এ যেন এক ভয়ের ঘন্টা। সালটা 1985। মূলত এই ঘটনাটির সূত্রপাত ছিল বিলের মাছ ধরাকে কেন্দ্র করেই। এই ঘটনার কারণে দীর্ঘদিন এলাকার মানুষেরা ভোগান্তিতে থাকে। একের পর এক ঘটতে থাকে গ্রামের মানুষের সাথে অলৌকিক ঘটনা। লিসেনার্স, আসুন প্রথমে ঘটনার স্থানের একটু বর্ণনা দিই আপনাদেরকে। গ্রামটি ছিল বেশ বড়। এই গ্রামে ছিল খুব বড় একটি বিল। বিলের একটু উপরেই ছিল একটি বড় মেহগুনি বাগান, আর মেহগুনি বাগান পার করেই ঠিক পাশেই একটি বড় বাঁশবাগান। যে বাঁশবাগানের ভিতরে ছিল একটি গ্রাম্য কবরস্থান। সময়টা তখন আষাঢ় মাস, চারিদিকে শুধু পানি আর পানি। তখন গ্রামের অধিকাংশ জায়গায় পানিতে ডুবে গিয়েছিল। পানিতে ডুবে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছিল বিশাল বিশাল বিলের, আর ওই পানিতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছিল। যেহেতু বর্ষাকালে বিলে নানা রকম মাছ পাওয়া যায়, সেহেতু গ্রামের অনেকেই রাতে এবং দিনে বিভিন্নভাবে মাছ ধরত। এমনই একদিন রাতে গ্রামে উল্লেখ্য তিনজন বন্ধু, রফিক, হাশেম আর বাবু, তারা তিনজন ঠিক করে তারা আজ রাতে মাছ ধরতে যাবে ওই বিলে। যেই ভাবা সেই কাজ। রাতে তারা খাওয়া দাওয়া শেষ করেই মাছ ধরার প্রস্তুতি নিতে থাকে। আনুমানিক রাত 10টার দিকে তিনজন বের হয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে। সেদিন সন্ধ্যা থেকে আকাশটা খুব মেঘলা ছিল, হালকা গুড়ি বৃষ্টিও হচ্ছিল। বলে রাখা ভালো যে ওই বাঁশবাগান আর কবরস্থান পার হয়ে মাঠ, তারপরেই সেই বিলটি। তারা তিনজন মাছ ধরার উদ্দেশ্যে সেই বিলে চলে যায় এবং মাছ ধরার জন্য নেমে পড়ে বিলের মাঝে। কিন্তু অবাক করা বিষয়, তারা অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করেও একটা মাছ পাচ্ছিল না। তারা যেহেতু অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল এবং মাছ পাচ্ছিল না, এজন্য তারা ভাবে যে আকাশ মেঘলা, যার জন্য হয়তো তারা মাছ পাচ্ছে না। আমরা অনেকেই জানি যে বৃষ্টি হলে মাছ পাওয়া যায় না তেমন একটা, কারণ এই সময় মাছেরা পানির তলদেশে থাকে। তারা যেহেতু মাছ পাচ্ছিল না, এর জন্য তাদের ভিতরে থাকা হাসিম এবং বাবু সিদ্ধান্ত নেয় তারা মাছ না ধরেই আজ বাড়িতে চলে যাবে। কিন্তু তাদের ভিতরে রফিক একটু জেদি প্রকৃতির মানুষ ছিলেন। বাকি দুইজন হাসিম এবং বাবু যখন তাদের বাড়িতে যাওয়ার কথা বলে, তখন রফিক বলে, তোরা যা, আমি মাছ না ধরে আজ বাড়ি ফিরব না। তাকে অনেকবার নিষেধ করে তারা দুজন যে একা মাছ না ধরার জন্য এই বিলে, কিন্তু সে যেন নাছোড়বান্দা। সে জেদ ধরেই বসে রইল তাদের কথা না শুনে। এদিকে হাসিম এবং বাবু রফিককে সাথে না নিয়েই যাবে না, কারণ তারা জানতো যে এই বিলে অনেক আজব আজব ঘটনা ঘটে। অনেক জোরাজুরির পরেও যখন রফিককে রাজি করাতে পারল না তারা দুজন, তখন এক পর্যায়ে তারা দুইজন বাধ্য হয়ে রফিককে রেখেই তারা বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কে জানতো ওই দিন রাতে রফিকের সাথে এমন খারাপ কিছু ঘটবে। ওই দিন রাতে আর রফিক মিয়ার বাড়ি ফেরে না। ভোরবেলাতে রফিকের বাড়ির লোকজন হাসিম এবং বাবুর বাড়িতে খোঁজ নিতে আসলে তারা বলে রফিক নাকি বাড়িতে আসেনি। তখন হাসিম এবং বাবু তার বাড়ির লোকদেরকে বলে তারা ওই রাতে মাছ না ধরেই বাড়িতে চলে আসে, এবং রফিককে তারা অনেকবার বলার পরেও সে আসেনি তাদের সাথে। তারা বলে সে তো আমাদেরকে পাঠিয়ে দিয়েই একা একা মাছ ধরছিল, কেন সে এখনো বাড়ি ফেরেনি? উত্তরে রফিকের বাড়ির লোকজন জানায় যে রফিক সারা রাত বাড়ি ফেরেনি। তখন সবাই মিলে রফিকের খোঁজে বের হয়। খুঁজতে খুঁজতে তারা সেই বিলের কাছে চলে আসে, গতরাতে যেখানে তারা মাছ ধরতে বসেছিল। সেখানে পৌঁছে সবাই যেটা দেখে সেটা অনেক দুঃখজনক বিষয়। তারা দেখে রফিকের লাশ বিলের পানিতে ভাসছে।
তারা যখন সেই লাশের কাছে যায় তখন তারা আরো ভয় পেয়ে যায়। তারা দেখে রফিকের শরীর থেকে মাথা আলাদা করা, গলা কাটা অবস্থাতেই পাওয়া যায় তার দেহটি। তার শরীরে দেখেই বোঝা যাচ্ছে কেউ তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার গা থেকে মাংসগুলো কেমন যেন খুবলে খুবলে খেয়ে নিয়েছে কেউ, আর কেউ যেন তার মাথাটা দুমড়ে মুচড়ে ঘাট থেকে আলাদা করে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তখন গ্রামে নেমে আসে এক শোকের ছায়া। মাথা ছাড়াই তাকে দাফন করতে হবে, কারণ অনেক খোঁজাখুঁজির পরও রফিকের মাথা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় রফিককে কবর দেওয়া হবে সেই বিলের পাশের বাঁশবাগানের কবরস্থানে। এদিকে রফিকের কবর দেওয়ার সময় সবার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। যারা কবর দিতে গিয়েছিল সেদিন, রফিকের দূর দূরান্তের আত্মীয়রা আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে ওই দিন এসব আত্মার দাফন করার সিদ্ধান্ত নেয় গ্রামের সবাই এবং তার বাড়ির লোকজন। এরপর লাশের গোসল, জানাজা একে একে সবকিছুই শেষ করে। এবার তাকে কবর দেওয়ার উদ্দেশ্যে কবরস্থানের দিকে লাশ নিয়ে যেতে থাকে গ্রামের সবাই। বলে রাখা ভালো, রফিককে যেদিন দাফন করা হয় সেদিনও আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না। সারাটা দিন ঘন ঘন মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি চলতেই থাকে অনবরত। সবাই যখন রফিকের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায় তখনও বৃষ্টি পড়ছে। হারিকেন আর হ্যাজাক লাইটের আলো কাঁধে মাথাবিহীন এক দেহ নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ জোরে জোরে পড়তে পড়তে সবাই গ্রামের মাটির রাস্তা ধরে রফিকের লাশ নিয়ে যাচ্ছে, আর আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এসে পড়ছে তাদের গায়ে। গ্রামের যুবকেরা যখন খাটিয়া নিয়ে যাচ্ছিল তখন তারা অনুভব করে খাটিয়াটি অনেক ভারী। অন্য স্বাভাবিক সব খাটিয়ার থেকে এটা তুলনামূলক অনেক বেশি ভারী। এতটাই ভারী হয়ে আসছিল খাটিয়াটি যে কয়েক পা যেতে না যেতেই নতুনভাবে অন্যদেরকে দেওয়া হচ্ছিল খাটিয়াটি ধরতে। সবাই কেমন একটু অবাক হয়ে যায় এই বিষয়টি লক্ষ্য করে। একটা মানুষের ওজন কিভাবে এত হতে পারে? এর আগেও তো অনেকেই খাটিয়ে ধরেছে, কখনো এমন হয়নি কারোর সাথে। বর্ষাকাল হওয়ার কারণে অধিকাংশ জায়গায় পানিতে ভরে গিয়েছিল। তারা হাঁটু পানি ভেঙে অনেক কষ্টে অবশেষে সেই কবরস্থানে পৌঁছায়। এদিকে সারাদিন পানি হওয়াতে এবং চারিদিকে পানিতে ভরপুর থাকার কারণে রফিকের কবরে পানি উঠে যায়। সবাই মিলে খাটিয়া রেখে কবর থেকে পানি সেচে অনেক কষ্টে কবর দেয় রফিকের লাশকে। কবর দেওয়া সম্পূর্ণ হওয়ার পর সবাই দোয়া করে তার জন্য। সব কিছু যখন শেষ তখন সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে খাটিয়া নিয়ে রওনা দেয় আবারও। সবাই যখন সেই বাঁশবাগান থেকে কিছু দূরে চলে আসে তখনই হঠাৎ সবাই মিলে একটা জিনিস দেখে, সেই বাঁশবাগানে প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে। আশেপাশে কোনো গাছে বাতাস লাগছে না, শুধু সেই কবরস্থানের বাঁশবাগানেই ঝড়। মনে হচ্ছে পুরো বাঁশবাগানটি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে বাতাসে। এবার সবাই যেন এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সবাই একসাথে দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি দৌড়ে চলে আসে সবাই বাড়ির দিকে। এই ঘটনার পর থেকে ওই কবরস্থান আর সেদিনের সেই সব ঘটনার জন্য মানুষের মনে ভয়ের জায়গা করে নিয়েছিল রফিকের সেই অকাল মৃত্যুটি। ওই দিনের রাতের পর থেকে আর তেমন ঘটনা ঘটেনি। কিছুদিন সব ঠিকঠাক চলছিল। তারপর ঠিক 7 দিনের মাথায় আবার গ্রামে শুরু হয় ভয়ানক ঘটনা। গ্রামের যেই মানুষই রাতে ওই বিলের রাস্তা দিয়ে বাড়ি ফেরে তার সাথেই দেখা হয়ে যায় রফিকের সেই গলাকাটা দেহটির। অনেকে রফিককে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গলাকাটা বিভৎস অবস্থাতে দেখে ভয় পেতে শুরু করে। কেউ কেউ ওই বিলের মাঝখানে বাঁশবাগানের পাশে মেহগুনি বাগানে মাথাবিহীন অবস্থায় দেখতে পায় রফিককে। আবার সেই বাঁশবাগানের কবরস্থানের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে অনেকে। এই পর্যন্ত যারা রফিককে দেখে ভয় পেয়েছে তাদের ভাষ্যমতে রফিকের গলাকাটা দেহটি তাদেরকে হাত নেড়ে ইশারা করে তার কাছে ডাকছে। এমন সব অদ্ভুত ঘটনার মাঝে গ্রামের একজনের সাথেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। একদিন রাতে ওই গ্রামের ফয়েজ নামে একজন অনেক রাতে ওই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। চাঁদনি রাত হওয়ার কারণে চারিদিকটা পুরো চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা যারা গ্রামের পরিবেশে গিয়েছি বা বড় হয়েছি অনেকেই জানেন শহরে চাঁদনি রাত তেমন একটা বোঝা যায় না, কিন্তু গ্রামের চাঁদনি রাত বোঝা যায়।
ফাঁকা মাঠ, মাটির রাস্তায় চাঁদের আলোতে যেন সবকিছুই দেখা যায় স্পষ্ট। যাই হোক, সে যখন মাটির রাস্তা থেকে নেমে বিলের রাস্তা দিয়ে আসছে, তখন সে দূর থেকে দেখতে পায় একজন বিলের কিনারায় পানিতে ডুবোডুবি করছে। অনেকটা স্বাভাবিক মানুষের গোসল করার সময় ডুব দিলে যেমন হয়, ঠিক তেমনই ডুবোডুবি করতেছে। সে বিষয়টা স্বাভাবিকভাবেই নেয় যে গ্রামের কেউ হয়তো গোসল করছে। এদিকে ফয়েজের মাথায় রফিকের সেই মৃত্যু আর একের পর এক ভয় পাওয়ার বিষয় মাথায় ছিল না। সে আস্তে আস্তে কাছে চলে আসে হাঁটতে হাঁটতে, কারণ তাকে ওই দিক দিয়েই বাড়িতে যেতে হবে। সে যখন আস্তে আস্তে কাছে চলে আসে, চাঁদের আলোতে স্পষ্ট যেটা দেখলো, সেটা দেখার জন্য কেউ প্রস্তুত থাকবে না ওই সময়। সে দেখে একজন পানিতে ডুবোডুবি করছে, কিন্তু তার মাথা নাই, গলার উপরে কিছু অংশ আছে। তার সামনে মাথাবিহীন একটি শরীর পানিতে ডুব দিচ্ছে আর উঠছে। তখনই তার অবস্থা খারাপ হয়ে যায়। একে একে মনে পড়ে যায় সবকিছু। মনে পড়ে যায় এটা আর কেউ না, সেই রফিকের গলা কাটা শরীর, যে কিনা এই বিলে রাতে মাছ ধরতে এসেই মারা গিয়েছিল, আর যার মাথা খুঁজে পাওয়া যায়নি বলে গলা কাটা অবস্থাতেই দাফন করা হয়েছিল। চোখের সামনে রফিকের গলা কাটা শরীরটিকে দেখে তার আর বুঝতে বাকি রইল না তার সাথে আজ কি হতে চলেছে। সে ভয়ে জোরে একটা চিৎকার দেয়। সে যখন চিৎকার দিয়ে দৌড় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই গলা কাটা শরীরটি মুহূর্তের ভিতরে তার কাছে চলে আসে, এসে তার একটি পা টেনে ধরে এবং বিলের মাঝে টেনে নিয়ে যেতে থাকে। তখন সে প্রাণপণে চেষ্টা করে মাটি আঁকড়ে ধরে রাখার। অনেকক্ষণ এভাবে তার আর সেই মাথা কাটা শরীরটির সাথে ধস্তাধস্তি হতে থাকে। এমন এক সময় হঠাৎ করে তার কানে ভেসে আসে ফজরের আজানের শব্দ। আজান শোনার সাথে সাথেই সেই শরীরটি তাকে ছেড়ে দিয়ে বিলের মাঝখানে পানির ভিতরে দ্রুত মিলিয়ে যায়। আর সে শুধু এতটুকুই শুনতে পায়, কেউ একজন রাগান্বিত কণ্ঠে গায়েবীভাবে তাকে বলে, আজ তুই বেঁচে গেলি, তোর কপাল ভালো, না হলে তোকে আমি আমার সাথেই নিয়ে যেতাম। এত কিছুর পর তার আর জ্ঞান ধরে রাখার ক্ষমতা ছিল না। সে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জ্ঞান হারায় সেখানে। তার যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সে ওই বিলের মাঝে রাস্তাতেই পড়ে আছে, আর কয়েকজন বয়স্ক মুরব্বী তার সামনে দাঁড়িয়ে আছে, যারা কিনা ওই রাস্তা দিয়েই ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিল। পথের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে তাকে ডাক দেয়। সে যখন এই কথা শুনে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে, সে যখন বাড়িতে ফিরছিল তখন রাত আনুমানিক 11টার মতো বাজে, আর এখন ফজরের ওয়াক্ত, কিন্তু এই পুরো রাত কিভাবে কাটলো। ফয়েজের কথা মতে এই বিল পার হয়ে তার বাড়িতে যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। এত সময় লাগার কথা না, আর এত সময় কিভাবে কেটে গেল। সে যে ঘটনার সম্মুখীন হয়েছিল সেটি তার কাছে 3 থেকে 5 মিনিটের মতো লেগেছিল, কিন্তু এত সময়। যাই হোক, এইবার সেই লোকগুলো ফয়েজকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তার সাথে। এরপর সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা একে একে বলতে থাকে সেই মুরব্বীদের সাথে, এবং ফয়েজ তাদেরকে বলে তাকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এরপর ফয়েজকে তারা বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনার পর ফয়েজ গুরুতর অসুস্থ হয়ে যায়। জ্বর এবং সেই সাথে ফয়েজ মিয়ার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে দিন দিন। এভাবে দিনের পর দিন খারাপ অবস্থায় রূপ নিতে থাকে ফয়েজের অসুস্থতা। কোনো ডাক্তার কবিরাজ কোনো কাজ হচ্ছিল না কোনো কিছুতে। এদিকে ফয়েজের সাথে ঘটে যাওয়ার ঘটনার পর থেকেই প্রতি রাতেই ফয়েজ মিয়া ঘুমের মাঝে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি যাব না, আমাকে নিস না পানির মাঝে, ও আমাকে মেরে ফেললো, গলা কাটা আমাকে নিয়ে গেল, তোরা আমাকে বাঁচা। এভাবে দিনের পর দিন সে প্রায় পাগলের মতো হয়ে যেতে থাকে। তার পরিবারের মানুষেরা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো উন্নতি হচ্ছিল না ফয়েজের। এরই মাঝে ফয়েজের সাথে ঘটে যাওয়ার 3 থেকে 4 দিন পরই গ্রামের আরেকজন লোক মঞ্জু মিয়া এবং তার গরুর সাথে ঘটে যায় আর এক ভয়াবহ ঘটনা, যে ঘটনার পর মঞ্জু মিয়াকে এক হাত আর গরুকে হারাতে হয় তার প্রাণ। মঞ্জু মিয়া পেশায় একজন কৃষক। সে মাঠে ফসলি জমিতে চাষাবাদ করত। রোজকার মতো সেদিন খাওয়া দাওয়া শেষে দুপুরে মাঠে যায় মাঠে জন্মানো ঘাস নিড়ানোর জন্য। মাঠের কাজ শেষ করতে করতে আসরের আজান দিয়ে দেয়।
সে কাজ শেষ করে মাঠে নামাজ পড়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর তার স্ত্রী তাকে জানায় তাদের একটি গরু এখনো বাড়ি ফেরেনি, গরুকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার উপর অন্ধকারে একা একা গরু খোঁজা সম্ভব না। তাই মঞ্জু মিয়া দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায় তার হারিয়ে যাওয়া গরুটি খোঁজার জন্য। সে যখন গরুটি খুঁজছিল তখন চারিদিকে মাগরিবের আজান দিয়ে দেয়। সে মাগরিবের নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষে সে তার বাড়িতে আবারও ফিরে আসে। একটি হারিকেন হাতে নিয়ে শেষবারের মতো গরুটি খোঁজার জন্য বের হয়। যেহেতু মাগরিবের আগে সে গ্রামের অনেক জায়গায় খুঁজেছে, গরুটি কোথাও পায়নি। তখন সে ভাবে গরুটি হয়তো সেই বিলের দিকে যেতে পারে। সে অনেক জায়গা খুঁজলেও ওই বিলের দিকটাতে খুঁজতে যায়নি, যার কারণে শেষবার ওইদিকে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয় সে। যেহেতু কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে, তাই সে ভয় না পেয়েই একা একা চলে যায় বিলের ওদিকটাতে। সে যখন মেহগুনি বাগান পার করে রফিকের কবর দেওয়া সেই বাঁশবাগানের দিকে যায়, সে দূর থেকে দেখে গরুর মতো কিছু একটা দাঁড়িয়ে আছে সদ্য দেওয়া রফিকের কবরের থেকে কিছুটা সামনে, এক ঝোপের ভিতরে। সে আর একটু কাছে গিয়েই দেখে তারই সাদা রঙের সেই গরুটা দাঁড়িয়ে আছে সেখানে। তখন সে ভাবতে থাকে যেহেতু অন্ধকার হয়ে গেছে, এ কারণে বোধহয় গরুটি বাড়ি চিনতে পারছে না, তাই এখানে এসেই দাঁড়িয়ে আছে। তখন সে তার হারিকেনের পুরো আলোটি জোর বাড়িয়ে দিয়ে জোরে জোরে গরুটিকে ডাকতে থাকে আর গরুর দিকে আগাতে থাকে গরুটি ধরার জন্য। কিন্তু তার গরুটি ভয়ে আতঙ্কিত হয়ে লাফ দিয়ে রফিকের কবরের কাছে চলে যায়। এবার মঞ্জু মিয়া তার হারিকেনের আলোটি কমিয়ে দিয়ে অন্ধকারের ভিতরে পা টিপে টিপে গরুটির কাছে যায়, যাতে করে গরুটি আলোতে ভয় না পায়। যখন সেই গরুটির একেবারে খুব কাছে চলে আসে এবং গরুটিকে ধরতে যাবে, ঠিক তখনই তার কানে একটি শব্দ আসতে থাকে রফিকের কবরের থেকে। শব্দটি এমন ছিল যে অনেক সময় কুকুর মাংসের হাড় নিয়ে কামড় দিলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটি শব্দ হচ্ছে। সে কবরের দিকে তাকিয়ে দেখে পশু আকৃতির দুইটা অবয়ব বসে আছে, আর সেখান থেকে এই শব্দটি আসছে। সে এবার ভয় পেয়ে যায়। সে ভয়ে হঠাৎ করে তার হারিকেনের আলোটি জোর বাড়িয়ে দেয়। সে এটা দেখতে যে অবয়বটি কিসের আর কেনই বা শব্দ হচ্ছে। সে আবার ভাবতে থাকে হয়তো শেয়ালও থাকতে পারে, তাড়া দিলে হয়তো চলে যাবে। এটা ভেবেই সে তার হাতে থাকা হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে রফিকের কবরের দিকে যেই তাকায়, সেদিকে তাকিয়ে হারিকেনের আলোতে যেটা দেখতে পায় সেটা বোধহয় আমরা কেউই ওই মুহূর্তে দেখতে চাইব না। সে দেখলো দুইটা বিশাল আকৃতির শেয়ালের মতো জন্তু, কিন্তু সেগুলো শেয়াল না, অনেকটা বড় গরুর সমান হবে। মুখগুলো শেয়ালের মতো বড় বড় দাঁত, আর সেগুলো রফিকের কবর থেকে রফিকের সেই মাথা কাটা দেহটি উপরে তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখার পর সে প্রচণ্ড রকম ভয় পায়। সে আল্লাহকে বলে চিৎকার দেয়। সে চিৎকার দেওয়ার সাথে সাথেই সে জন্তু দুটি তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে পড়ে। মনে হচ্ছে সেই জন্তুটি আজই তাকে মেরে ফেলবে। তাদের চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, মুখে ছেঁড়া মাংসের টুকরো ঝুলছে, আর সেই সাথে লালা বের হয়ে মুখ থেকে গড়িয়ে মাটিতে পড়ছে। এসব দৃশ্য চোখের সামনে দেখে সে আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করল না। সে তার হাতে থাকা হারিকেনটি ফেলে চিল্লাতে চিল্লাতে দৌড় দেওয়া শুরু করলো। কিন্তু ভয়ের বিষয় হলো, সে যখন দৌড়াচ্ছে সেই জন্তু দুটিও তার পিছন পিছন তাকে তাড়া করে আসছে বিচ্ছিরি শব্দ করতে করতে। সে সময় মঞ্জু মিয়া যত রকম দোয়া কালাম জানতো সে পড়ছে আর চিল্লাতে চিল্লাতে এক পর্যায়ে জ্ঞান হারায়। পরের দিন দুপুরে তার জ্ঞান ফেরে। তার যখন জ্ঞান ফেরে ততক্ষণে অনেক কিছুই হয়ে গেছে তার সাথে। জ্ঞান ফেরার পর মঞ্জু মিয়া দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার গায়ে বিভিন্ন জায়গাতে ব্যান্ডেজ করা। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে তার। সে যখন তার হাত নাড়িয়ে দেখতে যায় কি হয়েছে তার গায়ে, তখন সে দেখে তার একটি হাতের নিচের অংশ নেই, আর হাতটি কাটা, আর সেখানে ব্যান্ডেজ করা। তখন সে কান্না শুরু করে দেয়। তার পরিবারের সবাইকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তার হাত কাটা কেন। তখন সবাই যেটা বলে সে সেটা শুনে আবারও জ্ঞান হারায়। এরপর তার জ্ঞান ফিরলে সবাই তাকে জানায় গতরাতে তার চিৎকারের শব্দ শুনে আশেপাশে বাড়িতে থাকা মানুষেরা সবাই দৌড়ে যায় সেদিকে। গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তার শরীরে বিভিন্ন জায়গায় মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে এবং তার হাতটি ছিঁড়ে মাটিতে ঝুলছিল। পরে সবাই তাকে সে রাতে হসপিটালে আনে। হসপিটালে আনার পর কর্তব্যরত ডাক্তার তার হাতটি কেটে ফেলতে বাধ্য হয়।
কারণ হাতটি পুরোটাই ছিঁড়ে গিয়েছিল। এরপর সে যখন আবারও তার বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করে তার সেই গরুটির ব্যাপারে, এবং সে বলে গরুটি তো ওখানেই ছিল, গরুটির কি খবর? তার উত্তরে তাকে সবাই জানায় সেই গরুটিকে পরের দিন সকালে একজন সেই বিলের মাঝে মরে পড়ে থাকতে দেখে। গরুটিকে যখন পাড়ে আনা হয় তখন সবাই দেখে গরুটির মাথা নেই, সারা গায়ে বিভিন্ন জায়গাতে মাংস কেউ খেয়ে ফেলেছে, বীভৎস রকমভাবে মেরে ফেলা হয়েছে গরুটিকে। এসব বিষয় শুনে সে আবারও ভয়ে অজ্ঞান হয়ে যায়। একের পর এক এসব ঘটনা দেখে গ্রামের লোকেরা ভয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। গ্রামে সবার মনে ঢুকে যায় এক অদ্ভুত ভয়। রাত নামলেই যেন এক অন্য জগতের সৃষ্টি হয়ে যেত সেই গ্রামে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি বোধহয় এখানেই শেষ হলে পারত, কিন্তু ঘটনা শেষ এখানে না। এরপর আরেকটি ছোট ঘটনা ঘটে রফিকের স্ত্রী সালমার সাথে। তো চলুন আর কথা না বাড়িয়েই সরাসরি ঘটনাতে চলে যাই। একদিন রাতে সালমার ঘুম ভেঙে যায়। তখন রাত আনুমানিক 11টা কি 12টা হবে। গ্রামের এই সময় মানেই প্রায় মধ্যরাত। সালমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে একটা কুপি নিয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। তাদের বাসার বাথরুমটি ছিল বাসার একটু পিছনে একটা বড় শিশু গাছের নিচে। রফিকের স্ত্রী যখন কুপি হাতে নিয়ে সেদিকটাতে যায়, বাথরুমটির কাছে যেতেই কুপির হালকা আলোতে সে খেয়াল করলো কেউ একজন সেই গাছটির নিচে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এবার সে যখন জিজ্ঞাসা করে কে ওখানে, তখন সে খেয়াল করে সেই অবয়বটি তাকে ইশারা করে কাছে ডাকছে। এবার সে একটু ভয় পেয়ে কুপিটি হাত দিয়ে সামনে এগিয়ে দেয় দেখার জন্য সামনে কে। তখন কুপির আলোতে সে যা দেখে সেটা দেখে প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়। দেখে সাদা কাপড় পরা অবস্থায় তারই মৃত স্বামী রফিকের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, যার মাথা নেই আর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সাদা কাফনের কাপড় লাল হয়ে যাচ্ছে। সে ভয়ে একটা চিৎকার দিয়ে রুমের দিকে দৌড় দেয়। সে যখন দৌড়ে আসছিল ঘরের দিকে, ঠিক তখনই তার স্বামীর কণ্ঠে কে যেন তার কানের খুব কাছে এসে তাকে বলছিল, তুই আমার সাথে চল, চলে আয় আমার সাথে, আমার ওখানে খুব কষ্ট হচ্ছে একা থাকতে, চল আমার সাথে। এই কথাগুলো বলেই কান্না করতে করতেই হাওয়ায় মিলিয়ে গেল। এবার রফিকের স্ত্রী সালমা হাঁপাতে হাঁপাতে রফিকের বাবা মায়ের দরজায় এসে জোরে জোরে ডাকতে থাকে। রফিকের বাবা মা দরজা খুলেই বাইরে আসে, এসে দেখে সালমা অনেক ভয় পেয়ে আছে। পরে স্বাভাবিক হলে সবকিছু খুলে বলে তাদেরকে। এর পরের দিন গ্রামের সবার সাথে ব্যাপারটি শেয়ার করে রফিকের বাড়ির সবাই। এবার গ্রামের সবাই একের পর এক ঘটনা এবং বিপদের জন্য সিদ্ধান্ত নেয় এক বড় তান্ত্রিককে আমন্ত্রণ করে আনবে এই গ্রামে, যাতে করে এই সমস্যার সমাধান এবং রহস্য জানা যায়। যেই ভাবা সেই কাজ, গ্রামে এক তান্ত্রিককে আনা হলো। আনার পর তান্ত্রিক একটি যজ্ঞর ব্যবস্থা করতে বলে সবাইকে। সবাই মিলে যজ্ঞর ব্যবস্থা করে এবং সবাই জানতে চায় রফিকের মৃত্যু এবং এই সমস্ত ঘটনা ঘটার কারণ কি। এবার তান্ত্রিক যেটা বলে সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তান্ত্রিক বলে এই গ্রামে যা কিছু ঘটেছে সব রফিকের মৃত্যু এবং রফিকের জন্যই। তার জানাজাতে কোনো একটি সমস্যা হয়েছে, রফিকের গায়েবী জানাজার ব্যবস্থা করতে বলে, আর বলে গ্রামটিকে বন্ধ করতে হবে। এরপর একে একে তান্ত্রিক বলতে থাকে সে রাতে রফিককে কেন মারা হয়েছিল। সেদিন রাতে রফিকরা যে বিলে মাছ ধরতে গিয়েছিল সেই বিলে এক শক্তিশালী রাগী বদমেজাজি জিনের গোষ্ঠী বসবাস করত। সে রাতে তারা যখন মাছ ধরতে যায় 3 বন্ধু, সে সময় সেই জিনেরা তাদের একটি বিশেষ কাজের জন্য একত্রিত হয়েছিল সেখানে। রফিক এবং তার বন্ধুদের কারণে বারবার তাদের কাজে বাধা হচ্ছিল। এরপর সেই জিনেরা রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় রফিক, হাশেম এবং বাবুকে মেরে ফেলবে। তারা যখন সামনের দিকে আসতে থাকে তাদেরকে মারার জন্য, সে সময় তাদের 2 বন্ধু বাড়িতে চলে যাচ্ছিল। এটা দেখে তারা থেমে যায়। এটা ভেবে থেমে যায় যে হয়তো তারা চলে যাচ্ছে, কিন্তু রফিক তার জেদের কারণেই প্রাণ হারায়। তারা 2 বন্ধু চলে যায়, কিন্তু রফিক থেকে যায় সেখানে। তার বন্ধুরা যখন বাড়ি চলে আসে তখন সেই জিনেরা রফিককে মেরে ফেলে আর তার মাথাটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে এবং রাগে তার গা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। রফিকের মাথাটি তারা তাদের সাথেই নিয়ে চলে যায়, যার কারণে তার মাথাটি আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি আর কিছু বলে না,
আর তাদের বলে যে রফিকের জানাজার ব্যবস্থা করতে, আর ওই বিলে রাতে আর মাছ না ধরতে যাওয়ার জন্য। তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক সেই বিলের দিকে চলে যায়, কে কিছুটা মন্ত্র পাঠ করে, কিছুটা যজ্ঞ সেখানে করে। তারপর সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। এরপর আর রফিকের মাথা কাটার লাশটির সাথে আর কখনো কারোর দেখা হয়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের মতো ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার আশেপাশে থেকে শোনা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো লিসেনার্স, আমি আরিফ আজকের মতো বিদায় নিচ্ছি। এরপর আবারও দেখা হবে নতুন কোনো ভয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভয়ের ঘন্টার সাথেই থাকুন।